প্রচন্ড শীতের সকাল, চারিদিকে কুয়াশা পড়ছে। রাজু আর কুসুম কিছুতেই ঘুম থেকে উঠছে না। রাজু, কুসুম, শিগগির ঘুম থেকে ওঠ বলছি। সেই কখন সকাল হয়ে গেছে, আর তোদের ওঠবার কোনো নাম গন্ধ নেই। ওঠ ওঠ, তাড়াতাড়ি ওঠ বলছি। উঠছি উঠছি মা, আর একটু ঘুমোতে দাও না। দেখো বাইরে এখনো কুয়াশা পড়ছে। ডেকো না তো এখন, এখন আমাকে ঘুমোতে দাও। শীতের সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে কার ভালো লাগে বলো তো? এখন না মা, আর একটু ঘুমাই। শীত শুরু হতে না হতেই তোদের নানান বাহানা শুরু হয়ে গেছে। ঠিক সময় মতন খাওয়া নেই, স্নান করা নেই। এমন করে চলতে থাকলে কি করে হবে বল দেখি? শীত যেই শুরু হয়েছে আর অমনি অমনি ওদের স্কুলে যাওয়ার নাম নেই। পড়াশোনা সব লাটে উঠেছে, আর মাস্টার মশাইকেও বলিহারি। উনি তো এসে একটু বাড়ি বাড়ি পড়িয়ে যেতে পারে নাকি? মাসের শেষে তো ঠিকই মাইনেটা দিতে হবে ওনাকে। যা বলেছ গিন্নি। এই রাজু, কুসুম, তাড়াতাড়ি ওঠ দেখি। তোদের মা যে গরম গরম খিচুড়ি রেঁধেছে। এই শীতের সকালে গরম গরম খিচুড়ি, আহা! কি খিচুড়ি? সত্যি মা, তুমি খিচুড়ি রেঁধেছ? ওঠ ওঠ দিদি, তাড়াতাড়ি ওঠ। আমি আর তুই মিলে আজ গরম গরম খিচুড়ি খাবো। কি মজা কি মজা, আজ সকালে খিচুড়ি খাবো। তাহলে তো উঠতেই হবে, আর বিছানায় শুয়ে থাকা যাবে না। তোরা তাড়াতাড়ি আয় দেখি, আমি এক্ষুনি খিচুড়িটা বেড়ে রাখছি। ঠান্ডা হয়ে যাবে কিন্তু, শিগগির আয়। আসছি মা, আমরা এক্ষুনি আসছি। তোদের নিয়ে আর পারি না, আয় আয়। সূর্যের আলো উঠানের উপর এসে পড়েছে। তুলি, কুসুম আর রাজু মিলে রোদ পোহাচ্ছে। কি মিষ্টি রোদ, তাই না রে কুসুম? এই শীতের সকালে সূর্যের আলোয় রোদ পোহাতে ভারী মজা লাগে। ঠিক বলেছিস রে তুলি, সাথে আরামও লাগে। এই শীতের সকালগুলোতে আমরা প্রতিদিন তিনজন মিলে একসাথে রোদ পোহাবো, কেমন? ঠিক আছে ঠিক আছে। তোরা যাই বলিস দিদি, শীতের দিনে আমার তো সবচেয়ে ভালো লাগে সকাল সকাল উঠে যে স্কুলে যেতে হয় না। স্নান নেই, পড়া নেই, শুধু খাওয়া আর ঘুম। হি হি হি। তার মানে তুই আজও স্নান করিসনি রাজু, তাই না রে? হচ্ছে তো, দাঁড়া। শীতের সকালে রোজ রোজ স্নান করতে হবে এ কথা কোথায় বলা আছে শুনি? আমি পারবো না রোজ রোজ সকালে উঠে নদীতে গিয়ে স্নান করতে। বাইরে যা ঠান্ডা পড়ে, উফ! তাই বলে তুই স্নান করবি না রাজু? আমি সবাইকে বলে দেব, দেখিস তুই যে 4 দিন ধরে স্নান করিস না। তুলি দিদি, এমনটা করো না কিন্তু, আমি বলে দিলাম, ভালো হবে না কিন্তু। বাদ দে তো তুলি ওর কথা। আজকে জানিস সকালবেলা আমরা গরম গরম খিচুড়ি খেয়েছিলাম। মা যে কি ভালো খিচুড়িটা বানায়, তোকে কি বলবো। তাই বুঝি কাকিমা সকালে খিচুড়ি রেঁধেছিল? আমারও খিচুড়ি খেতে ইচ্ছা করছে। এমন সময় পেছন থেকে তুলির মা ডেকে উঠল। তুলি, ও তুলি, শিগগির ঘরে আয় তো মা। কি রে, তোরা তিনজন এখনো বসে রোদ পোহাচ্ছিস? পড়াশোনা নেই নাকি? সারাদিন শুধু গল্প আর গল্প। কি রে তুলি, আয় ঘরে আয়। না না মা, আমি আরেকটু থাকি না মা, আরেকটু। আমি আসছি, তুমি যাও। এভাবে সারাদিন খেলা আর গল্প করলে কি দিন চলবে নাকি? এই, এখনই উঠে আয় বলছি। তুই উঠবি নাকি আমি লাঠিটা আনবো? কোনটা? যা রে তুলি, যা, কাকিমা যে তোকে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, চলো মা চলো। তুলি আর ললিতা চলে গেল। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, এদিকে একবার দেখুন দেখি। আগে চাচা বলুন, তা ভালো আছেন তো?
হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। তা আপনার দিনকাল কেমন যাচ্ছে শুনে? আমার আর দিনকাল, যেই মাত্র শীতটা শুরু হলো আর অমনি গ্রামের একটা ছেলে মেয়েও স্কুলে যাওয়ার কোনো নামগন্ধ নেই। এদেরকে নিয়ে কি যে করব চাচা। তার বলতে, এই কুয়াশার মধ্যে ঘুম থেকেই তো তুলতে পারি না, আবার স্কুলে যাবে। আমি তো রাজুকে নিয়ে পড়েছি আরেক বিপদে মাস্টার মশাই। কি বিপদ দাদা? রাজুর আবার কি হলো? আরে আর বলবেন না, শীত আসার পর থেকে ও যে একদিনও সকালে স্নান করছে না। সারাদিন শুধু কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকা। ওকে কিছুতেই নদীতে স্নান করাতে নিয়ে আসতে পারছি না। তাহলে এ ব্যাপার। আমার তলিটাও তো মাস্টার মশাই, একদিন স্নান করে তো দুদিন খবর নেই। কি যে করি এদের নিয়ে। তা আমার কাছে কিন্তু একটা উপায় আছে ওদেরকে রোজ রোজ স্নান করানোর। বলবো নাকি আপনাদের? কি উপায় বলুন, তাড়াতাড়ি বলুন। ওদের সবাইকে নিয়ে একটা প্রতিযোগিতা করলে কেমন হয়? শীতের সকালে স্নানের প্রতিযোগিতা। ওদের স্নানটাও হয়ে গেল আর ওরা একটু মজাও করতে পারলো। বাহ, খুব ভালো বলেছেন তো মাস্টার মশাই। এই প্রতিযোগিতায় ওদের জন্য আমরা একটা উপহারও রাখবো না হয়, যাতে ওরা স্নান করার আগ্রহটা খুঁজে পায়। ঠিক বলেছিস তুই নরেশ। এতে ওরা কিছু শিখতেও পারবে আর আনন্দও পাবে। আপনি একটা দিন তারিখ ঠিক করুন মাস্টার মশাই। এরপর না হয় আমাদের গ্রামের নদীটাতেই আমরা শীতের সকালে স্নানের প্রতিযোগিতা সেরে নেব। একদম একদম। তাহলে আমি একটা দিন তারিখ ঠিক করে সকলকে জানিয়ে দেব, কেমন? আপনারাও যে যার বাড়িতে গিয়ে বাচ্চা কাচ্চাগুলোকে জানিয়ে দিয়েন, ওরাও প্রস্তুতি নিক। ঠিক আছে, ঠিক আছে, আমরা ওদের জানিয়ে দেব ক্ষণে। ও নিয়ে আপনি ভাববেন না। ঠিক আছে চাচা, তবে আজ আমি চললুম। আমার আবার ওদিকে একটু কাজ আছে। আচ্ছা আচ্ছা মাস্টার মশাই, আপনি তবে যান। ঠিক আছে, এলাম তবে। এরপর মাস্টার মশাই চলে গেল। হ্যাঁ রে দিদি ভাই, তোদের জন্য একটা বড় খুশির খবর আছে, শুনবে নাকি? কি খুশির খবর গো দাদু ভাই, তাড়াতাড়ি বলো না। মাস্টার মশাই আছেন না, উনি তোমাদের সবার জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করবেন। কি প্রতিযোগিতা দাদু ভাই? বলছি বলছি, স্নানের প্রতিযোগিতা। শীতের সকালে স্নানের প্রতিযোগিতা। কে বলছেন কি আপনি বাবা? স্নানের আবার কোনো প্রতিযোগিতা হয় নাকি? শীতের দিনে তোমরা বাচ্চারা তো কেউ স্নান করতে চাও না সহজে। তাই মাস্টার মশাই ঠিক করেছে একদিন সকালবেলা নদীর জলে তোমাদের স্নানের প্রতিযোগিতা করাবেন। শুধু তাই নয়, যে জিতবে তাকে উপহারও দেওয়া হবে। উপহার? আমি খেলবো, আমি খেলবো। আমি সবার আগে স্নান করে জিতে যাব, এরপর মাস্টার মশাইয়ের কাছ থেকে উপহার নেব। যে সবার আগে স্নান করে উঠবে তাকেই পুরস্কার দেওয়া হবে, বুঝলে? সে না হয় বুঝলাম বাবা, তাই বলে শীতের সকালে স্নানের প্রতিযোগিতা? আপনারাও পারেন বটে। তোকে কিন্তু জিততেই হবে তুলি, হেরে গেলে কিন্তু একদম চলবে না। কুসুম আর রাজুকে তোর হারাতেই হবে, সে যে করেই হোক। ও নিয়ে তুমি ভেবো না তো মা, রাজুকে তো আমি হারিয়েই দেব, কিন্তু কুসুম? কোনো কিন্তু নেই, তোকে কুসুমকে হারিয়ে ওই স্নানের প্রতিযোগিতায় জিততে হবে, সে যে করেই হোক। কি বলছ কি তুমি বৌমা? বাচ্চারা মজা করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এখানে কে জিতবে কে হারবে ও তো দেখার বিষয় না।
এগুলো ওদের মাঝে এনো না। আপনি জানেন না বাবা, ওই দুটো হারে বজ্জাত তুলির পেছনে সব সময় লেগে থাকে। আমি কি আর শুধু শুধু বলেছি? বুঝেই বলেছি। বুঝলি তো তুলি নাকি? হ্যাঁ মা, বুঝেছি। তুমি দেখে নিও, আমি ওদের দুজনকে হারিয়ে ঠিকই এই প্রতিযোগিতায় জিতে আসবো। এই তো, এই না হলে আমার মেয়ে। পরের দিন মাস্টার মশাই রাজুদের ঘরে এসেছে। রাজু, ও রাজু, ঘরে আছো নাকি? কে কে এসেছেন? ও মা, মাস্টার মশাই আপনি? আসুন আসুন, ভেতরে আসুন। তা রাজু, পড়াশোনা কেমন হচ্ছে? দিনকাল কেমন যাচ্ছে তোমার? কতদিন ধরে স্কুলে যাও না? পড়াশোনা যে খেয়ে বসে আছো তা তো আমি ভালো করেই বুঝতে পারছি। আজ্ঞে মাস্টার মশাই, ইয়ে মানে থাক থাক, আর ইয়ে মানে করতে হবে না। আমি এসেছি একটা খবর দিতে তোমাদের। কি খবর মাস্টার মশাই? শুনেছি গ্রামের বাচ্চা কাচ্চারা তোমরা সবাই নাকি শীতের সকালে স্নান করো না, মায়েরা নাকি ছোটাছুটি করে তোমাদের পেছনে। তাই আমি ভেবেছি গ্রামের বাচ্চাদের নিয়ে একটা প্রতিযোগিতা করব, স্নানের প্রতিযোগিতা। শীতের সকালে স্নানের প্রতিযোগিতা হবে। কি বলছেন কি মাস্টার মশাই? না না, আমি নেই, আমি খেলবো না। রাজু তো আগেই ভয়ে কুপোকাত, ও আর কি করে স্নানের প্রতিযোগিতা করবে? না না, তা বললে তো হবে না। তোমাদের খেলতেই হবে রাজু। যে এই প্রতিযোগিতায় জিতবে তার জন্য আমি উপহারও রেখেছি, খুব দামি উপহার। যে আগে ভালো মতন স্নান করে উঠবে তাকেই সে উপহার দেওয়া হবে, বুঝলে? আমি বুঝেছি মাস্টার মশাই, আমি খেলবো, আর এই উপহারও আমি পাবো। আপনি দেখে নেবেন। আমাকেও খেলতে হবে? অবশ্যই খেলতে হবে, কোনো ছাড় নেই কিন্তু রাজু, এই আমি বলে দিলাম। কাল সকালবেলা তোমরা সবাই মিলে নদীর পাড়ে চলে আসবে। নদীর পাড়েই শুরু হবে তোমাদের প্রতিযোগিতা। ঠিক আছে মাস্টার মশাই, আমরা চলে আসবো। আমি খেলবো তাহলে। আমি জিতবো এই প্রতিযোগিতায়, আর আপনার থেকে উপহারও নেব। বেশ বেশ, এই তো চাই। তা আজ আমি চললাম কেমন? কাল সকাল সকাল কিন্তু মনে করে এসে পড়ো, দেখো আবার ভুলে যেও না। না না মাস্টার মশাই, ও নিয়ে আপনি ভাববেন না, আমরা ঠিক সময় এসে পড়বো। আচ্ছা ঠিক আছে, আমি যাই তবে। ঠিক আছে মাস্টার মশাই। পরের দিন সকালবেলা নদীর পাড়ে সবাই উপস্থিত হয়েছে। ললিতা তুলির কানে ফিসফিস করে কথা বলছে। বুঝলি তুলি, তোকে কিন্তু যে করেই হোক জিততে হবে। আমি তোকে যা বলছি মন দিয়ে শোন। রাজু তো সাঁতার পারে না, তোকে শুধু কুসুমকেই হারাতে হবে। হ্যাঁ মা, আমি বুঝেছি। তোরা তিনজন যখন একসাথে স্নান করবি, তুই ইচ্ছা করে ঢেউটা রাজুর দিকে দিয়ে দিবি। রাজু যেন আর একটু দূরে চলে যায়, আর অমনি কুসুম যাবে রাজুকে বাঁচাতে। আর এই ফাঁকে দ্রুত স্নান করে চলে আসবি, আর তুই জিতে যাবি, বুঝলি? ঠিক আছে মা, তুমি যা বলেছো আমি তাই করব, আমার সব মনে আছে। ঠিক আছে ঠিক আছে, এবার শোন গিয়ে মাস্টার মশাই কি বলে। তাহলে এতক্ষণে আপনারা সবাই এখানে চলে এসেছেন। আজ সকালে এই নদীর পাড়ে একটা প্রতিযোগিতা হবে, সকালবেলা স্নানের প্রতিযোগিতা। এই শীতের সকালে এই নদীর পানিতে যে আগে স্নান করে উঠে আসতে পারবে তাকেই আমরা জয়ী ঘোষণা করব। সে আজকে আমাদের হাত থেকে উপহার পাবে। বুঝেছি বুঝেছি মাস্টার মশাই, তোমরা সবাই বুঝেছো তো নাকি? বুঝেছি বুঝেছি। ঠিক আছে, আর দেরি করো না, সবাই তাড়াতাড়ি স্নান করতে নেমে পড়ো দেখি। আমরা পাড়ে দাঁড়িয়ে থেকে দেখব কে আগে স্নান করে উপরে উঠতে পারে। ঠিক আছে মাস্টার মশাই, চল চল তুলি, রাজু চল। হ্যাঁ আয় আয়। এরপর তুলি, রাজু আর কুসুম
তিনজন একসাথে মিলে নদীর পানিতে স্নান করতে নামলো। আহ কি ঠান্ডা, কি ঠান্ডা রে বাবা। এত সকাল সকাল নদীর জল যে কি ঠান্ডা থাকে। এই জলের মধ্যে আমরা স্নান করতে এসেছি। এই রাজু, বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি স্নানটা কর দেখি। তাড়াতাড়ি ওপরে উঠতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি স্নান কর। ও কি ঠান্ডা, কি ঠান্ডা, মরে গেলাম গো। এই ঠান্ডায় যে জমে গেলাম। এমন সময় তুলি হাত দিয়ে নেড়ে নদীর স্রোতগুলো রাজুর দিকে ঠেলে দিচ্ছে, যেন স্রোতের সাথে রাজু একটু দূরে চলে যায়। আর রাজুও স্রোতের সাথে সাথে হালকা করে ভেসে যাচ্ছে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। দিদি, ও দিদি, আমাকে ধর। আমি যে ভেসে যাচ্ছি দিদি, বাঁচাও। রাজু, রাজু, আমি আসছি, আসছি। এই তো, এই তো, কিচ্ছু হবে না, দেখে নিস, তোর কিচ্ছু হবে না। তোর কোথাও লাগেনি তো ভাই? না না দিদি, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আমার স্নান শেষ। আমি স্নান শেষ করে সবার আগে নদীর পাড়ে উঠে এসেছি। আজকের এই প্রতিযোগিতায় আমি জয়ী হয়েছি। আমি পাবো সব উপহার। দূর থেকে দাদু ভাই, মাস্টার মশাই আর নরেশ এগিয়ে আসে। কুসুম রাজুকে ধরে নিয়ে আস্তে আস্তে ওপরে উঠে আসে। তোর কিছু হয়নি তো রে বাবা? তুই ঠিক আছিস তো? আর একটু হলেই তো সর্বনাশ হয়ে যেত। না বাবা, আমি ঠিক আছি। দিদি আমাকে বাঁচিয়ে এনেছে। আজ দিদি না থাকলে আমার যে কি হতো। ও কথা বলে না ভাই। তোর বিপদে আমি এগিয়ে না গেলে কে যাবে বল শুনি? আচ্ছা, আচ্ছা। তুলি দিদি, তুমি তো আজকে জিতে গেলে। আজকের প্রতিযোগিতায় তুলি দিদি জয়ী হয়েছে। কি মজা, কি মজা, হি হি। জানিস তোলে, রাজুর তো অনেক জ্বর হয়েছে। ও নাকি বিছানা থেকে উঠতেই পারছে না। কি বলছো কি তুমি দাদু ভাই? আজ সকালে ও নদীতে স্নান করেছে, তাই বুঝি এমন হলো? হ্যাঁ, তুই দেখলি না, স্রোত ওকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। স্রোতের পানি ওর মুখে নাকে ঢুকেছে, তাই তো ওর ভীষণ জ্বর উঠেছে। তুলি নিচের দিকে মুখ কালো করে তাকিয়ে থাকে। একটু ভেবে সে বলে, কি বলছো কি দাদু ভাই? ওই স্রোতের কারণে রাজুর এমন হলো? হ্যাঁ রে। দেখলে মা, তোমার জন্য রাজুর আজ কি হয়েছে। আমি এ কি করলাম? তোমার কথা শুনে ইচ্ছে করে রাজুকে ওই স্রোতের মধ্যে ঠেলে দিলাম। আর যদি রাজুর কিছু হয়ে যায় তবে? কি বলছিস কি তুই দিদি ভাই? বৌমার কথা শুনে তুই ইচ্ছে করে রাজুকে স্রোতের মধ্যে ভাসিয়ে দিচ্ছিলি? ছি 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 বৌমা, ছি। এই একটা ছোট্ট মেয়েকে জেতাবে বলে তুমি এমন কাজটা করতে দুবার ভাবলে না? রাজু তো তুলিরই সমবয়সী। ওর যদি আজ কিছু হয়ে যেত। ললিতা মাথা নিচু করে কিছুক্ষণ ভাবে, তারপর বলে, আমি ভুল করেছি বাবা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি ভুল করেছি রে তুলি। তোকে এ কথা বলা আমার একদম উচিত হয়নি। চলো তোমরা দুজন এখনই আমার সাথে রাজুদের বাড়িতে চলো। রাজুর সামনে সব সত্যি স্বীকার করবে আর ওদের কাছে ক্ষমা চাইবে। ওরা যদি তোমাকে ক্ষমা করে তবেই তুমি ক্ষমা পাবে বৌমা, নয়তো আমার কাছে তোমার কোনো ক্ষমা নেই, এই আমি বলে দিলাম। রাজুর ঘরে রাজু বিছানায় শুয়ে আছে। পাশে কমলা আর কুসুম বসে আছে। এমন সময় ললিতা, তুলি আর দাদু ভাই ঘরে প্রবেশ করে। কি হয়ে গেল আমার ছেলেটার? একটু নদীতে স্নান করতে গিয়ে
জ্বর বাঁধিয়ে বসলি। সবই আমার কপাল গো, সবই আমার কপাল। দিদি, ও দিদি, তোমরা আমাকে ক্ষমা করে দাও দিদি। সব দোষ আমার জন্যই রাজুর আজকে এই অবস্থা। কি হয়েছে কাকিমা? তুমি এভাবে আমাদের কাছে ক্ষমা চাইছো কেন? আর তুমি কি অন্যায় করেছো? রাজুর এই অবস্থা তোমার জন্য কেন হতে যাবে? আমি যে তুলিকে বলেছিলাম রাজুর দিকে যেন স্রোত ঠেলে দেয়, রাজু যাতে স্রোতে ভেসে যায়, আর কুসুম ওকে বাঁচাতে গেলে এই ফাঁকে তুলি স্নান করে ওপরে উঠে আসতে পারবে। প্রতিযোগিতায় যাতে তুলি জিততে পারে, সেই কারণেই এই বুদ্ধিটা আমি খাটিয়েছিলাম। তোমরা আমাকে ক্ষমা করে দাও। এমন কাজ আমি আর কোনো দিনও করব না। একবার আমায় ক্ষমা করে দাও গো দিদি। কি বলছো কি তুমি কাকিমা? একটা প্রতিযোগিতার জন্য তুমি এমন একটা কাজ করতে দুবার ভাবলে না? আর তুই ছি! আমাকে তুই ক্ষমা করে দে রে কুসুম। আমি বুঝতে পারিনি আমার জন্যই রাজুর আজ এই অবস্থা। তুই আমাকে ক্ষমা করে দে। ওদের কিছু বলো না মা, আমি ওদের ক্ষমা করে দিয়েছি। আমি বুঝতে পেরেছিলাম তুলি দিদি ইচ্ছে করেই ঢেউগুলো আমার দিকে দিচ্ছে। তুলি দিদি আর কাকিমা যে নিজের ভুল বুঝতে পেরেছে, এই তো অনেক। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ বাবা। এরপর তোরা তিনজন মিলে আবার খেলিস, রোদ পোহাস, আর নদীতে গিয়ে সকালে স্নান করিস, কেমন? আমি কিচ্ছুটি বলবো না। আজ থেকে তোরা যা বলবি তাই হবে। আমাকেও তুই ক্ষমা করে দে রাজু। আমি আর কোনোদিন তোর সাথে এমন কাজ করব না। দূর তুলি দিদি, তুমি যে কি বলো না, আমি তোমাকে কবে ক্ষমা করে দিয়েছি। আমার তোমার ওপর কোনো রাগ নেই। আমি সুস্থ হয়ে নি, এরপর আমরা তিনজন মিলে কিন্তু তোমাদের উঠোনে অনেকক্ষণ রোদ পোহাবো, কেমন? ঠিক আছে, ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। পাগল ছেলে। কি রে নবাবের বেটি, বেলা যে হয়ে গেল, এখনো তোর বিছানা থেকে উঠবার নাম গন্ধটুকু নেই। বলি কাঁথা কম্বল মুড়ি দিয়ে এখনো কি শুয়ে থাকবি নাকি? বাসনগুলো কে মাজবে? বাইরে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। ওঠ বলছি, শিগগির ওঠ। বাইরে যে এখনো অনেক কুয়াশা মা। এত সকাল সকাল কল পাড়ে গিয়ে বাসন কোসন মাজবো? আর একটু ঘুমাই না মা। এই শীতের মধ্যে বিছানা ছেড়ে উঠতে যে মন চাইছে না। তা মন কেন চাইবে? তা তুই যদি উঠে বাসন কোসন গুলো না মাজিস, তবে কি আমি মাজবো? নাকি এই সকালে মোনা মাজতে যাবে? না না মা, ও তো ছোট মানুষ, ও কেন মাজতে যাবে? যাচ্ছি যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি। এমন সময় রূপার ঘরে মোনা আসলো। কি হয়েছে মা? সকাল সকাল তুমি এমন চিৎকার চেঁচামেচি করছো কেন? আমার যে ঘুমটাই ভেঙে গেল। আহারে, দেখলি দেখলি, তোর জন্য আমার মেয়েটার এমন সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। মা আমার লক্ষ্মী মা, যাও মা, তাড়াতাড়ি কম্বল মুড়ি দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো দেখি। মা, এই শীতের সকালে না আমার গরম গরম খিচুড়ি খেতে বড্ড ইচ্ছা করছে। আজ তুমি একটু খিচুড়ি রান্না করো না মা। আমার মেয়েটা মুখ ফুটে খিচুড়ি খেতে চেয়েছে, আর আমি বুঝি তা রান্না করব না? তাই কখনো হয়? আমি এক্ষুনি গরম গরম খিচুড়ি রান্না করে আনছি। যা মা, তুই বরং ঘরে যা। ঠিক আছে মা, আমি ঘরে যাচ্ছি। আরে এই রূপা, তুই তাড়াতাড়ি যা। কলপারে বাসন কোসনগুলো সব পড়ে আছে, চট করে মেজে ফেল দেখি। যাচ্ছি মা, আমি এক্ষুনি যাচ্ছি। আহ, কি ঠান্ডা! এই কনকনে শীতের মধ্যে মা আমাকে বাসন কোসনগুলো মাজতে পাঠালো, আর নিজে ঠিকই মোনাকে নিয়ে গরম কম্বলের ভেতর শুয়ে আছে। আজ যদি আমার মা বেঁচে থাকতো, তাহলে এমন কুয়াশার মধ্যে কিছুতেই আমাকে বাসন কোসন মাজতে পাঠাতো না। মা, ও মা, তুমি কেন আমাকে একা ফেলে রেখে চলে গেলে মা?
দিদি ভাই, ও দিদি ভাই, তোমার মুখখানা অমন কালো হয়ে আছে কেন? বাইরে এত ঠান্ডা, আর এই কনকনে ঠান্ডায় তুমি কি না কলের পাড়ে এসেছ? তা বলি দেখো, আবার না জ্বর এসে যায়। দাদু ভাই, মা বলেছে বাসন কোসনগুলো তাড়াতাড়ি মেজে ফেলতে, তাই তো আমি কলপাড়ে এসেছি বাসন কোসন মাজতে। দাদু ভাই, মায়েরা কি শুধু নিজের আপন মেয়েদেরই ভালোবাসে? সৎ মেয়েদের একটুও ভালোবাসে না? বলো না দাদু ভাই। বাসে বাসে, সবাই তো আর এক হয় না। দেখবে আর কটা দিন যেতে দাও না, মোনার মাও দেখবে তোমাকে মোনার মতোই ভালোবাসবে। মিথ্যে কথা, মোনার মা কখনো আমাকে ভালোবাসবে না। জানি, আমি সব জানি। এমন সময় সরলার সেখানে আগমন হয়। দাদু ভাই আর নাতনি মিলে কি গল্প হচ্ছে শুনি? এত সকাল সকাল কলের পাড়ে দাদু আর নাতনি মিলে কি এমন আলোচনা চলছে? আর বলো না সরলা, দেখো না বৌমা এই ছোট মেয়েটাকে দিয়ে সকাল সকাল বাসন কোসন মাজাচ্ছে, তাও এই কনকনে ঠান্ডায়। বৌমাকে কত করে বললাম, মা মরা মেয়েটাকে একটু আদর যত্ন করো, কিন্তু কে শোনে কার কথা? যা বলেছেন চাচা, রূপার মা থাকলে কি আর আজ এমন হতো? হ্যাঁ গো, আমি বুড়ো মানুষ, রোজ রোজ ঘরে এমন অশান্তি করতে কার ভালো লাগে বলো দেখি? সে আর বলতে চাচা, আপনি আর কি করবেন বলুন? কপাল, সবই আপনার কপাল। যাও দাদু ভাই, তুমি বরং ঘরে যাও। এই ঠান্ডায় এভাবে আর দাঁড়িয়ে থেকো না, পরে না আবার তোমার শরীর খারাপ হয়। হ্যাঁ রে মা, যাই। আমি বরং ঘরে গিয়ে একটু বিশ্রাম করি। তুইও তাড়াতাড়ি চলে আসিস কেমন? বেশি দেরি করিস না। ঠিক আছে দাদু ভাই। এই বলে দাদু ভাই চলে যেতে থাকলো। হাঁটতে হাঁটতে তো অনেকটা পথ পেরিয়ে এলাম। কই, কোথাও তো নিম গাছ দেখতে পাচ্ছি না। এদিকে নিম পাতা না নিয়ে গেলে যে মা বকবে আমাকে। যাই, একটু ওদিকটায় গিয়ে দেখি। ওই তো পেয়েছি পেয়েছি। যাই, ওই নিম গাছটা থেকেই কটা নিম পাতা পেরে নিয়ে যাই। তাড়াতাড়ি করি, নয়তো আবার এক্ষুনি সন্ধ্যা নেমে যাবে। এই বলে রূপা নিম গাছ থেকে কটা নিম পাতা পেরে নিল। এমন সময় বটগাছের নিচ থেকে একজন ভিক্ষুকের কাশির শব্দ ভেসে আসে। যা বাবা, কারোর কাশির শব্দ পাচ্ছি বলে মনে হচ্ছে, কিন্তু এখানে তো। এই বলে রূপা এদিক ওদিক তাকাচ্ছে, আর এমন সময় সে দেখতে পেল একটু দূরেই একটা বড় বটগাছের নিচে একজন ভিক্ষুক খালি গায়ে বসে আছে আর কাশছে। ও মা, ওটা কে? গ্রামের শেষ মাথায় এই ঠান্ডায় বটগাছের নিচে একা একাই বা বসে আছে কেন? যাই তো ওনার কাছে গিয়ে দেখি। কে আপনি? এভাবে একা এখানে বসে আছেন কেন? আমি আমি তো এখানেই থাকি। এই বট গাছের নিচেই যে আমার ঘর। তুই কে রে মা? আর একা একা এখানে কি করছিস? আমি আমি তো রূপা, এই গ্রামেই আমি থাকি। আমার সৎমা আমাকে নিম পাতা আনতে পাঠিয়েছিল, তাই তো আমি এখানে নিম পাতা নিতে এসেছি। তা তুমি এই ঠান্ডায় কি করছো? আর একটু পরেই তো সন্ধ্যা নেমে যাবে। এই খালি গায়ে তোমার শীত করছে না? শীত? শীত করলেই বা কি করব বল মা? আমাকে দেখার মতন সে কেউ নাই, আর খালি গায়ের কথা বলছিস?
জামা কোথায় পাবো, কাপড়ই বা কোথায় পাবো রে? গরম কম্বলই বা কোথায় পাবো বল দেখি? কেন, তোমার কি কিছুই নেই? এই ঠান্ডার মধ্যে তুমি খালি গায়ে থাকলে তো তোমার আরো বেশি কাশি হবে, তোমার যে শরীর খারাপ করবে। আমি ভিক্ষুক মানুষ, আমার কথা কে ভাবে বল দেখি? আমার আবার শরীর খারাপ। যা মা, তুই বরং বাড়ি যা, দেরি হইলে মা আবার তোরে বকাঝকা করবে। কিন্তু আর কোনো কিন্তু করিস না, যা তুই নিম পাতাগুলা নিয়ে বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আজ তবে আমি এলাম। এ কথা বলে রূপা চলে যায়। মা, ও মা। এসেছে এসেছে, নবাবের বেটি এসেছে। কয়টা নিম পাতা আনতে পাঠিয়েছিলাম, আর তুই কিনা বিকাল গড়িয়ে সেই রাত করে এলি। সারা বিকেল টই টই করে এদিক ওদিক ঘুরেছিস, তাই না রে? না মা, না, আমি পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও কোনো নিম পাতা পাইনি মা। শেষমেশ গ্রামের শেষ প্রান্তে ওই বড় বট গাছটার পাশেই দেখি একটা নিম গাছ। ওখান থেকেই তো নিম পাতা আনতে আনতে আমার এত সময় লেগে গেল। হয়েছে হয়েছে, আর আমাকে এত কাহিনী বলতে হবে না, বুঝলি? দে নিম পাতাগুলো, দে দেখি। এই নাও মা। হয়েছে মালতী, মেয়েটাকে আর বকাবকি করো না তো। মেয়েটা অত দূর থেকে তোমাকে নিম পাতাগুলো এনে দিয়েছে। যাও, তুমি বরং এগুলো ভেজে খাও। মরণ, মেয়ের জন্য একেবারে ভালোবাসা উতলে উতলে পড়ছে। যাকে এই নিম পাতাগুলো খেলে যদি আমার শরীরের ম্যাজ ম্যাজ করাটা ছাড়ে। যাই, এগুলোকে নিয়ে তাড়াতাড়ি ভেজে ফেলি। এই বলে মালতী নিম পাতাগুলোকে নিয়ে চলে গেল। মারে, তুই হাঁটতে হাঁটতে অত দূর গিয়েছিলি এ নিম পাতা আনতে? তোর জন্য যে আমার বড্ড কষ্ট হয় রে মা। তুমি কষ্ট পেও না বাবা, জানো আজ কি হয়েছে? কি হয়েছে? আজকে আমি যখন গ্রামের শেষ থেকে নিম পাতা পাড়ছিলাম, তখন জানো পাশেই একটা বড় বট গাছের নিচে দেখতে পেলাম একজন লোক। এই শীতের মধ্যে সে খালি গায়ে বসে আছে। লোকটা নাকি ভিক্ষুক। জানো বাবা, লোকটার না শরীরটাও ভালো নেই। কি বলছিস কি রে? ওদিকটায় তো কোনো মানুষের আনাগোনা সহজে পাওয়াই যায় না। ওখানে কি না একজন ভিক্ষুক বসে আছে, তাও আবার খালি গায়ে বট গাছের নিচে। তাই তো বলছি বাবা, জানো আমার না ওনাকে দেখে অনেক মায়া হয়েছে। এই শীতের মধ্যে কেমন খালি গায়ে বসেছিল, আর ঠান্ডাতেও কাশছিল, কিন্তু কোনো গরম জামা নেই, গরম কম্বল নেই। লোকটা যে বড্ড অসহায় বাবা। হ্যাঁ রে মা, আমরা দুটো খেয়ে পড়ে বেঁচে আছি। আমরাই বা কি করতে পারি বলতো? সবই ওপরওয়ালার ইচ্ছে। বাবা, আমি বলি কি, আমাদের তো অনেকগুলো গরম কম্বল আছে। এর থেকে একটা কম্বল যদি আমি কালকে সকালবেলা নিয়ে ওনাকেই দিয়ে আসি, উনি যে বড় খুশি হবে বাবা। এই কনকনে ঠান্ডায় কি খালি গায়ে থাকা যায় বলো? বলো না বাবা। ঠিকই বলছিস রে তুই মা। মানুষ হয়ে মানুষের বিপদের দিনে যদি একটু পাশে দাঁড়াতে না পারি, তাহলে যে নিজেই নিজের কাছে ছোট হয়ে যাব। তুই এক কাজ করিস, কাল সকালে বরং আমি তোকে একটা গরম কম্বল দেব। দেবে বাবা, সত্যি দেবে? কিন্তু মা। মায়ের কথা এত চিন্তা করিস না, ও কিছু জানতে পারবে না। আমি সবটা সামলে নেব, বুঝলি? ঠিক আছে বাবা, তাহলে কাল সকালে গিয়ে আমি কম্বলটা ওনাকে দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে আসিস। যা, এখন তুই ঘরে যা মা। আচ্ছা বাবা, যাচ্ছি। কেমন আছো তুমি? খালি গায়ে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই না? কি রে মা, তুই আজ আবার এখানে এসেছিস? আজও কি তোর মা তোকে নিম পাতা নিতে পাঠিয়েছে নাকি? না না, আজ আমি নিম পাতা নিতে আসিনি, আমি তো এসেছি তোমার কাছে। আমার কাছে? আমার কাছে তোর কি চাই? যাই যাই, তাড়াতাড়ি
বাজারগুলো নিয়ে বাড়ি যাই। ওমা, ওটা কে রে? দেখে তো জগেশের মেয়ে রূপা মনে হচ্ছে। ও এখানে কি করছে? বিষয়টা তো দেখতে হচ্ছে। যাই, আমি বরং ওই গাছটার পেছনে লুকিয়ে পড়ি। এরপর নরেশ গাছের পেছনে লুকিয়ে পড়ল। তুমি তো এই ঠান্ডায় বড্ড কষ্ট করছো, তোমার একটাও গরম কম্বল নেই। তোমার এমনিতেই শরীর ভালো না, তার উপর আবার খালি গায়েও বসে আছো। তাই তো আমি তোমার জন্য গরম কম্বল নিয়ে এসেছি। এই নাও, ধরো। এটা আমার জন্য তুমি এটা এনেছো? বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কিন্তু তোমার মা যদি জানতে পারে, তবে যে উনি তোমারে অনেক বকাবকি করবেন। সে নিয়ে তুমি ভেবো না, আমার মা জানতে পারবে না। আর বাবা বলেছে মাকে বাবা সামলে নেবে। তুমি এই গরম কম্বলটা এখন থেকে গায়ে দিয়ে রাখবে, বুঝলে? তাহলে তোমার আর ঠান্ডা লাগবে না। ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তুমি যে আমারে কত বড় উপকার করলে সে তুমি নিজেও জানো না। ওপরওয়ালা তোমার মঙ্গল করুক। দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে নরেশ। বটে, তোর মা বুঝি কোনোদিন জানতে পারবে না জগেশ সামলাবে মালতীকে। দাঁড়া না, দাঁড়া, আমি এখনই যাচ্ছি জগেশের বাড়িতে, গিয়ে মালতীকে সব সত্যি বলে দেব। এরপর দেখব তুই আর তোর বাবা মালতীর হাত থেকে কি করে বাঁচিস। এরপর নরেশ জগেশের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে গেল। আমি এখন থেকে মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব, কেমন? এসো এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো। তাহলে আজ আমি চললাম। ওদিকে মা আবার আমাকে ঘরে না পেয়ে এদিক ওদিক ডাকাডাকি করবে। আচ্ছা, ঠিক আছে। তবে এলাম। এই বলে রূপা চলে গেল। বৌদি, ও বৌদি, বাড়িতে আছো নাকি? শিগগিরই একবার এদিকে এসো দেখি। কি গো নরেশ দাদা, এত সকালবেলা তুমি আমাদের বাড়িতে? তা কি নিয়ে এমন জরুরি তলব তোমার, বলো দেখি। বলছি বলছি, সব বলছি তোমাকে, একটু সবুর করো দেখি। আগে বলো তো রূপা কোথায়? তুমি এই সকাল সকাল রূপার খবর দিতে এসেছো দাদা? তুমিও না, আছে কোথাও এদিক ওদিক, কোথায় আর যাবে? হ্যাঁ হ্যাঁ, এদিক ওদিকই কোথাও হবে একটা। কেন রে নরেশ, তোর রূপার কাছে কি কাজ? তাই বুঝি জগেশ, তুই জানিস না তোর মেয়ে রূপা কোথায়? বৌদির কাছ থেকে কি আড়াল করছিস? আড়াল করছে? কি বলছো কি দাদা? কি আবোল তাবোল বলছিস নরেশ? আমি আবোল তাবোল বলছি? শোনো বৌদি, তোমার গুণধর স্বামী আর তার মেয়ে কি করেছে জানো? কি করেছে কি? আজ সকালে আমি বাজার করে ফিরছিলাম গ্রামের শেষ প্রান্ত দিয়ে, তো হঠাৎ দেখি গ্রামের শেষে বড় বট গাছটার নিচে রূপা দাঁড়িয়ে আছে, হাতে একটা কম্বল নিয়ে। কম্বল? কি বলছো কি তুমি দাদা? সে আর বলতে বৌদি, ওই বট গাছটার নিচে একটা ভিক্ষুক থাকে। দেখলাম রূপা ওই ভিক্ষুকটাকে কম্বলটা দিয়েছে। তুমি কি কিছুই জানো না বৌদি? না দাদা, আমি তো সবেমাত্র তোমার থেকে সব শুনলাম। তাই তো বলি, সকাল সকাল মেয়েটা গেল কই? আসুক, আজকে ও বাড়ি আসুক, ওকে আজ আমি আর আস্ত রাখবো না। এমন সময় রূপা বাড়িতে প্রবেশ করলো। বাবা, ও বাবা, এসেছিস? তুই এসেছিস? তা এতক্ষণ কোথায় ছিলি শুনি? আমি তো ওই দিকটাই ছিলাম। দেখলে তুমি, তোমার মেয়ে কেমন মিথ্যা কথা শিখেছে নিজে চোখে দেখলে? নিজের মাটা তো মরে গেছে, এখন এই আপদটাকে আমার ঘাড়ে দিয়ে গেছে। বলি সত্যি কথাটা তুই বলবি? আহ মালতী, ছেড়ে দাও না ওকে। কি বললে? ও, বুঝেছি বুঝেছি, তুমিও তো এর সাথে জড়িত আছো, তাই মেয়েকে বাঁচাবার চেষ্টা করছো, তাই না? চোর কোথাকার, নিজের ঘর থেকে কম্বল চুরি করে রাস্তার ধারের ভিক্ষুককে দেওয়া হচ্ছে। আর কত কি চুরি করেছিস বল?
এক্ষুনি বল বলছি। না মা, অমন করে বলো না। আবার ঠাস ঠাস কথা, দাঁড়া, তোর হচ্ছে, দাঁড়া। এই বলে মালতী এদিক ওদিক তাকিয়ে দেখতে পেল উঠানের একপাশে একটা লাঠি পড়ে আছে। সে লাঠিটা তুলে এনে রূপাকে মারতে যাবে, আর এমন সময় জগেশ এসে লাঠিটা ধরে ফেলে। এইটা দিয়ে আজ তোকে চুরি করার মজা বোঝাবো, এবার দেখ কেমন লাগে। থামো মালতী, থামো। অনেক হয়েছে, অনেক সহ্য করেছি আমি, আর না। ভুলে যেও না, এই বাড়ি আমার, এ বাড়ির প্রত্যেকটা জিনিস আমার। আরে রূপার কোনো দোষ নেই এখানে। আমি রূপাকে কম্বলটা দিয়েছিলাম ওই ভিক্ষুককেই দেওয়ার জন্য। ও বুঝলুম, চোরের মায়ের আবার বড় গলা। একদম বেশি কথা বলবে না মালতী, এই শেষবারের মতন বলে দিলাম। তুমি দিনের পর দিন আমার এই ছোট্ট মেয়েটার সাথে অন্যায় করে গেছো। আমি কিচ্ছু বলিনি, মুখ বুজে সব সহ্য করে গেছি। রূপা যেমন তোমার মেয়ে নয়, তেমনি মোনাও কিন্তু আমার মেয়ে নয়। আমি কি কখনো মোনাকে অবহেলা করেছি? বৌমা, আজ যদি রূপার মা বেঁচে থাকতো আরো দেখতো তুমি ওর এই ছোট্ট মেয়েটার গায়ে হাত তুলতে যাচ্ছ, ও কি কোনোদিন মেনে নিতে পারত? তুমি যা করতে বলো এই ছোট্ট মেয়েটা সব কিছু করে দেয়। তোমার কোনো কথার অবাধ্য হয় না। এই ছোট্ট মেয়েটাকে দিয়ে তুমি সারা বাড়িতে কাজ করাও, তাও রূপা মুখ বুজে সব কাজ করে যায়, একটাও টু শব্দও করে না। বাবা একদম ঠিক বলেছে। রূপার বাবা হয়েও আমি ওর পক্ষ নিয়ে একটা কথা বলিনি। তবে আজ তুমি আমাকে আর থামাতে পারবে না। রূপা ইচ্ছা করে কম্বলটা দিতে চায়নি, আমি রূপাকে জোর করছিলাম কম্বলটা দিয়ে আসার জন্য। এতে রূপা একা দোষী নয়। দেখেছ বৌমা, জগেশ তো বলল এখানে রূপার কোনো দোষ নেই, আর তুমি শুধু শুধু পুরোটা না শুনেই রূপার গায়ে হাত দিতে যাচ্ছিলে। রূপা তো তোমারই মেয়ের মতো, রূপা তো মোনাকে কত ভালোবাসে। বুঝেছি বাবা, বুঝেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এ আমি কি করতে যাচ্ছিলাম, চিচি, আমাকে ক্ষমা করে দে রূপা মা। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। না মা, অমন করে বলো না। না রে রূপা, ওরা যা বলেছে একদম ঠিক বলেছে। আমি আর কোনোদিন তোর সাথে এমন অন্যায় করব না। আমি যে আমার সব ভুল বুঝতে পেরেছি। আমাকে আর একটা সুযোগ দাও তোমরা, দেখবে আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো। এই তো চাই আমি। তুমি যে তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এই তো অনেক। আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমার যে বড্ড শখ তুমি এই সংসারটাকে এক সুতোয় বেঁধে রাখবে, তবেই না আমাদের সংসারটা হাসি আনন্দে ভরে উঠবে। রাখবো বাবা, রাখবো। আজ থেকে আমি তাই করব। আপনাদের এ নিয়ে আর ভাবতে হবে না। আয় রূপা মা, আমার কাছে আয়। মা আমার লক্ষ্মী মা,